নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে 148টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতেও অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 1600 অর্থ কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16দশ অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16দশ অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16দশ অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। এবং আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের। মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, তবে খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রাল, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনল প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির। তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে। তো আমরা ভালো কানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে। যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানার দ্বারা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তুমি কি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। মানে এটা তারা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা
কি দেয় আমরা জানি না, আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসেছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এরপরে যে ভূসভাপতি প্রধান, তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ, মামলা করুম। এরা লেগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস, বাড়ি কোন জায়গায়? বাগমারাইছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাগড় থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ইতিহাসে একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।